মন্তব্য করছেন, আপনি এটাকে অমানবিক মন্তব্য বলছেন বটে, কিন্তু এর মধ্যে অসত্য কিনা সেটা তো আপনি পরিষ্কার করতেছেন না। এটা কি অসত্য? ওরা যেটা বলছে মানে সেটা কি এটা কি, অবমাননাকর হইতে এটা তো, পারে? এখন এটা তো আচ্ছা দেখেন, নতুন যুগের রাজনীতি, এটা আপনার অবমাননা লাগতেছে কারণ আপনার মনে হচ্ছে তাদের বয়স কম, তারা এটা কইতে পারে কি পারে না, কিন্তু না খালেদ অসত্য ভাই, কিনা সেটা তো আপনাকে বলতে হবে। এটাই তো নতুন রাজনীতির অংশ, সংস্কৃতি হওয়া উচিত না খালেদ ভাই? হুম আমরা তো আপনাদের অনেক জুনিয়র, আমরা হুম আসলে যে আমাদের যারা আছি, আমরা এই বয়সী যারা আছি, আমরা তো হুম বলছিলাম যে আমরা নতুন সংস্কৃতির একটা রাজনীতি চাই, যেখানে যে আমার দুই ভাই যারা ছিলেন তারা দুইজনকে, সরি আমাকে মাফ করে দিবেন শাহরিয়ার ভাই, দুইজনকে ট্যাগিং করা নিয়ে ব্যস্ত ছিলেন। আমি খুব আন্তরিকভাবে দুঃখিত যে এই কথাটা আমাকে বলতে হচ্ছে। আমরা তো এই রাজনীতি চাই নাই ভাই। আমরা তো বলছি না যে হচ্ছে ধরেন কোন একটা ইস্যুতে বিএনপির কিছু একটা হলে বিএনপি কে ধরেন তুলোধনা করে ছেড়ে দিয়ে ফাইন, এটা একটা রাজনীতির একটা অংশ, কিন্তু সেখানেও কিন্তু সম্মানের জায়গাটা থাকতে হবে। আমরা তাদেরকে আসলে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে তাদেরকে আহ, প্রতিপন্ন করতে চাচ্ছি কিনা সেই জিনিসটা থাকতে হবে। এটা কিন্তু আপনি সেই ডায়লগ প্রসেস গুলো, যে ডায়লগ গুলো আসছে, সেটা যদি আপনি বিচার বিবেচনা করে দেখেন, সেটা আসলে ও আপনার প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে একটা লিঙ্ক দেখালাম ভাই, হুম আর্মির প্রতি বিদ্বেষটা কখন থেকে শুরু হলো আপনি যদি একটু খেয়াল করে দেখেন। স্টারলিং যখন আসলো বাংলাদেশে, স্টারলিং কোথায়? স্টারলিং আমাদের দেশে জিওস্ট্যাটিক লোকেশন নিচ্ছে 450 কিলোমিটারে। সেই লোকেশনটা জায়গা কোথায় খালেদ ভাই? চিরহং। চিরহংয়ের যে, চিরহংয়ের উপরে আছে স্টারলিং এর লোকেশন নিচ্ছে। হিউম্যানিটেরিয়ান করিডোর, একই সাথে সেই কথাটা কিন্তু চলে আসলো যে হিউম্যানিটেরিয়ান করিডোর, হিউম্যানিটেরিয়ান করিডোরের ইস্যুটা একসাথে আসলো। আবার একই সাথে পরপর ভাবে কিন্তু ডিপি ওয়ার্ল্ডের এই পোর্ট ম্যানেজমেন্টের ইস্যুটা আসলো। তখন সেই ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী থেকে জানানো হয়, সেনাপ্রধান নিজেই বলেছেন যে হচ্ছে আপনি বলতে পারেন যে আপনি কি বাহিনীর আসলে এখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কথা বলতেছেন। আমি আমার অ্যানালিসিস যেটা পেয়েছি আমি বলেছি, আমি স্টাডি থেকে বলছি। আমি আপনার এখানে আসার আগেও স্টাডিটা আমি করে রেখেছিলাম, আমার ওকে, 15 থেকে 20 দিন আগে আমার মনে দিলাম। হয় যে আমার তো মনে আমি হয় যে তখন আপনার বলছি বক্তব্য এই যে পরিষ্কার। শেভরন, আপনি দেখেন, ভাই একটু বলি প্লিজ, শেভরনের যে গ্যাস উত্তোলন হবে, শেভরনের যে আসলে এরিয়া বাড়িয়ে দিয়েছে, এটা কি সাধারণ জনগণ জানে? এটা আমার দেশের ন্যাশনাল রিসোর্স, কিন্তু কেন করা হয়েছে? ডিপিওয়াল পোর্ট, ডিপিওয়াল এর পোর্ট, হিউম্যানিটেরিয়ান করিডোর, স্টার্লিং, এবং আমাদের 450 কিলোমিটার পর্যন্ত জিওস্ট্যাটিক লোকেশন, এবং শেভরনের আপনার গ্যাসের ক্ষেত্র বাড়ায় দেয় সবকিছু। আপনি একটু মিলায় দেখেন, এটার বিরুদ্ধে যখন হচ্ছে সেনাবাহিনী প্রধান সরাসরি বলেছেন যে এগুলো রাজনৈতিক সরকার আসলে পরে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেটের যে সরকার আসবে তারা এই ডিসিশনটা নেবে। এরপর আচ্ছা, আমার মনে হয় যে শামীম আহ, মেজর মাহমুদ, আপনার কথা একটু আটকে গেছে বা ভালো শোনাও যেতেছে না। পরে যদি যোগাযোগটা ভালো হয় তাহলে আমরা আবার একটু আপনাকে শুনবো। আমরা একটু জনাব ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির কাছে যাই। ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, অনেকগুলি প্রশ্ন আছে আপনার কাছে, প্রশ্নগুলি আমরা করেছি যে আসলে কোনভাবে আপনারা কী ধরনের ইসলামী চান, জামাত ইসলামের ইসলামিক ব্যবস্থার সাথে অন্যান্য ইসলামিক ব্যবস্থার আসলে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যগুলি আপনারা কীভাবে নিরসন করবেন, আধুনিক রাষ্ট্রের সাথে খাপ খাওয়ানোর জন্য আপনারা কতটুকু রাখবেন, কতটুকু রাখবেন না, নির্বাচনে এই ব্যবস্থার মধ্যে থেকে অর্থনৈতিক ব্যবস্থা আপনার কেমন হবে, আপনারা আসলে নির্বাচনী ব্যবস্থা যাবেন কিনা। যদি সংক্ষেপে, আমি এবার এই পর্বে আপনাকে আর ইন্টারাপ্ট করছি না, আপনি যদি পুরো ব্যাপারটা 3-4 মিনিটে যদি একটু বলেন, ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। ধন্যবাদ মহিউদ্দিন ভাই। প্রথম আমাকে একটা উত্তর দিতে হবে, সেটা হচ্ছে জাহিদ ভাই বলে গেছিলেন যে জামাত ইসলাম বিরাট মুক্তিযোদ্ধা হয়ে গেছে, দিস ভেরি অবজেকশনেবল, এবং আপনার মাধ্যমে সারা বাংলাদেশকে জানাচ্ছি। দেখেন, আমিরের জামাত কোনোদিন বলেননি। ডক্টর শফিকুর রহমান, তার পরিবার একটা মুক্তিযোদ্ধা পরিবার, তার ভাই শহীদ হয়েছেন যিনি ইপিআর এ ছিলেন। ডক্টর ডাক্তার সাহেবের, আমিরে জামাতের ভাই শহীদ হয়েছেন যিনি ইপিআর এ ছিলেন। উনি কোনোদিন আজ পর্যন্ত এইটা বলেননি। তাহলে সেই পরিবারকে কি রাজাকার বলা যাবে? দ্বিতীয় কথা, উনি আরেকটা বলছেন, মজলুম থেকে জালিম হয়ে গেছে জামাত ইসলাম। তাহলে আজকে এই টকশো গুলোতে করে বেড়াচ্ছেন, কোন জায়গাতে বলতে পারবেন কাউকে জামাত ইসলাম কোন জায়গায় থ্রেট দিচ্ছেন, কিছু করছেন? সো এই ধরনের স্টিরিওটাইপিং কথাগুলো আসলে বলা উচিত না। সেকেন্ডলি, বাংলাদেশ জামাত ইসলাম এই ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন, আজকে জাহাঙ্গীরনগরের নির্বাচন, এই দুটা নির্বাচন এবং ইনশাল্লাহ সামনে নির্বাচনও আসবে, যে ভারতীয় অধিপত্যবাদ বিরোধী যারা, তাদেরকে কোনো না কোনো ট্যাগ দিবেন। এখন জামাত ইসলামকে তো আর কোনো ট্যাগ দিতে পারছেন না, সেজন্য একটা ট্যাগ পরিকল্পিতভাবে করা হলো কি, সেটা স্বাধীনতা বিরোধী। জামাত ইসলাম কোনোদিন স্বাধীনতা বিরোধী ছিল না। জামাত ইসলাম 78 সালে যখন বাংলাদেশে গঠন করলেন, হ্যাঁ আপনাকে একটু আমি এটা বলে দিচ্ছি, কোন ব্যক্তি একটা দলের মধ্যে, তো আওয়ামী লীগের মধ্যে শেখ সাহেবের নিজের মামা চাচা, তিনি তিনি নিজেই ছিলেন, শেখ মোশাররফ, তিনি নিজে রাজাকার ছিলেন। সে ওই
যে 752 জন তার মধ্যে তার নামও ছিল। শেখ সাহেব নিজেই বললেন আমি কি আমার চাচার বিচার করব, আচ্ছা সবাইকে মাফ করে দেয়। এই ইফ দিস ইজ দ্য থিংস, তাহলে আজকে আপনি দেশকে কেন ডিভাইড করতেছেন? মেজর সাহেব একটু আগে বললেন যে স্টিরিওটাইপিং কারোর জন্য ভালো না। ফেয়ার ইলেকশন, আমরা একটা ফেয়ার ইলেকশন চাই, সবাই ফেয়ার ইলেকশন চাই। আমি আমার মতামত প্রকাশ করব, উনি ওনার মতামত রেসপেক্টলি প্রকাশ করবেন। আমরা ইসলাম চাই, ধরেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হয়তো তারাও ইসলাম চায়, তাদের ইসলামের ভাষণটা তো আলাদা হবে না, কোরআন সুন্নাহর মধ্যে হবে। কিন্তু হয়তো যেমন তবলিগ জামাতও দাওয়াত দেন, আবার আমরাও দাওয়াত দিই, এরকম আরো 10টা, সবাই সেগমেন্ট শিয়া সুন্নির মতো ভাগ আছে না? এটা তো সেই প্রথম থেকে চলে আসছে। তাই বলে কি এটাকে আমি একটা ইস্যু করতে পারি? প্রথম কথা হলো বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বাস করে কল্যাণকর রাষ্ট্র। এবং আপনি একটা জিনিস দেখেন, জামাত ইসলামের সমর্থক কারা? সবাই কিন্তু নিম্ন শ্রেণীর, মধ্যম আয়ের, বড় লোক কিন্তু জামাত ইসলাম করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও সব গরিব মানুষগুলোই জামাত মানে ইসলামে প্রথম আসছেন। এবং আবিসিনিয়া যখন বাদশাহীতে কথা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি গরিব ছিলেন? কি বললেন এটা ভাই? এবার আপনাকে বলে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বেলালকে কিনলেন, তারপর আর তার কিচ্ছু ছিল না। না না, বেলালকে কেনার কথা তো পরে, মানে উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি কি গরিব ছিলেন? আবার বলে দিচ্ছি, বেশিরভাগ বলছি কথাটা ভাই, একটু সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকরা, খাদিজা, উনি কি গরিব ছিলেন? না, খাদিজা তো রাদিয়াল্লাহু আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40-এর আগে তো উনি কি হলেন? উনি তো যখন না, আচ্ছা যাই হোক, আপনি কথা চালাবেন। মানে আমার কাছে মনে হয় কি, আমার কাছে মনে হয় যে কথা বলার সময় দেখেন বেশিরভাগ মানুষই ছিল হচ্ছে গরিব। আরব দেশে যে কয়জন বড়লোক ছিল, আমি বলি সেই সময় আরব দেশে যে কয়জন বড়লোক ছিল, সেই বড়লোকদের মধ্যে স্পষ্ট ভাগ। কুরাইশরা এতদিন পর্যন্ত দেশ শাসন করে আসছে, এতদিন পর্যন্ত করছে, তাদের কাছে গেছে অর্ধেক প্রপোর্শনেটলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে কিন্তু তার চেয়ে অনেক বেশি ধনী লোক, অনেক বেশি প্রপোর্শনেটলি। কারণ উনার তো সহযোগী 313 জন থেকে 3000 জন 4000 জন মদিনায় হিজরত করার সময় যে লোক, সেগুলি প্রপোর্শনালি হইতেছে। কিন্তু ধনী লোকেরা, সবচেয়ে শক্তিশালী লোকেরা, সবচেয়ে আকর্ষণীয় লোকেরা ওনাকে যুক্ত করতেছেন অনেক অনেক বেশি পরিমাণে। চেক ইট ব্যাক। প্রথম দিকে তার ছিল না, আপনারা চেক ইট ব্যাক করেন, 4 জন। ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিল সবচেয়ে ধনী, তিনি ছিলেন। এবং প্রথম দিকে যে 313 জনের মধ্যে দেখবেন যে বেশিরভাগই হচ্ছে গরিব ছিল। সেটা আমার পড়াশোনা যতখানি, আমার জ্ঞান যতখানি, তাতে মহিউদ্দিন ভাই এটা আমার ধারণা এটা ভুল না, আপনি একটু চেক করে নিন। সেকেন্ডলি যে কথাটা, বাংলাদেশ জামাত ইসলাম এমন কোন ইসলামের কথা বলতেছেন না যেটা কোরআন সুন্নাহর বাইরে। এবং কেউ সমালোচনা, আপনি একটু আগে বললেন 100টা, এই যে এতক্ষণ ধরে আমাদের জাহেদ ভাই বললেন, একটা কথা উনি বলতে পারলেন যে অমুকটা জামাত ইসলাম করছে যেটা কোরআন সুন্নাহর বাইরে? বলতে পারেন না। সব সময় ঘুরে ফিরে একটা কথা, আমরা স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা বিরোধী এই ত্যাগের রাজনীতি আর বাংলাদেশে চলবে না। আমি বলতে পারি কোরআন সুন্নাহর বাইরে, কোরআন সুন্নাহর মধ্যে মুনাফিকির জায়গা নাই, মিথ্যা কথার জায়গা নাই। মিথ্যা কথা বলছে প্রচুর জামাত ইসলামী ঘোষণা দিয়া, আমি দেখাইতে পারি। নারী নেতৃত্ব হারাম বলে সেই ক্যাবিনেটে গিয়ে বসছে, সেইটার মধ্যে থেকে জায়গাতে গিয়ে বলছে প্রচুর পরিমাণে। ভারতকে এত গালাগালি করে জামাতের নেতা, সর্বোচ্চ নেতা থাকা অবস্থায় তার ছেলে ইন্ডিয়াতে গিয়ে পড়াশোনা করছে। মানে এই জায়গায় এই বক্তৃতা দিচ্ছে, এই জায়গায় আরেকটা করতেছে, যেই জায়গায় যখন যেটা দরকার হতেছে তখন সেটা করছে। আওয়ামী লীগের সাথে এক ধরনের প্যাক্ট করছে বিএনপিকে হটানোর জন্য, বিএনপির সাথে প্যাক্ট করছে, তারপরে আবার বিএনপি থেকে আলাদা হয়েছে। প্রত্যেকটা জায়গায় বিভিন্ন পর্যায়ে মিথ্যাচারের আশ্রয় নিছে। এটা হচ্ছে জ্ঞানের লিমিটেশন। হৃদয় বিদায় সন্ধি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহু ওখানে প্রচন্ড বিরক্ত হয়ে গেছিলেন। সবকিছু লজিক দিয়ে আপনি বিচার করতে পারবেন, কারণ পৃথিবীতে অ্যাবসলিউট মিথ্যা বা অ্যাবসলিউট সত্যি বলে কিছু নাই। এটা পার্সপেক্টিভের ব্যাপার। আমার কাছে কিন্তু মনে হয় এটা পার্সপেক্টিভের ব্যাপার। আমি জনাব শাহরিয়ার কবির, আমি কিন্তু আপনাকে পার্সোনালি বলতেছি না। আপনি যখন বলেন আই ডু আন্ডারস্ট্যান্ড, আই ডু আন্ডারস্ট্যান্ড, কিন্তু কোরআন এবং সুন্নাহ, জামাত ইসলাম তো একটা নায়েব বা যে কেউ যদি মিথ্যা, সেটা তার ব্যক্তিগত। একটু আগে আপনি বলছেন না, হিসাব তাকে দিতে হবে। ইসলাম কায়েম করার দায়িত্ব আমাদের সবার। জামাত ইসলামের যারা নেত্রী তাদের না, সবার মিলেই আমাদের ইসলাম কায়েম করার কথা। এটাই আমাদের ইমানের অংশ। এখানে ওইভাবে পার্টিকুলারলি একটা লোক মিথ্যাটা বলছে তার জন্য জামাত ইসলামই খারাপ, এটা কি বলা যাবে? আচ্ছা ঠিক আছে, আমরা যদি একটু শেষ করি ভাই, আপনি যদি আর 1 মিনিটের মধ্যে শেষ করেন, আমরা অনুষ্ঠানটা শেষ করি একদম শেষ পর্যায়ে। আপনি যদি এখন বলেন যে আপনার কথা কিন্তু পরিষ্কার, আপনি খুব সুন্দর করে গুছায় বলছেন, যেহেতু আমরা একটা ফরওয়ার্ড লুকিং দেশ চাই, একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা চাই। সত্যি কথা বলতে, যেই রাজনৈতিক দলগুলি বাংলাদেশ স্বাধীন শাসন করছে এই পর্যন্ত, অর্থাৎ